নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ধূপগুড়িতে প্রধান শিক্ষককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, থানায় অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে নালিশের পর নড়ে চড়ে বসল পুলিশ। জলপাইগুড়িতে রাতভর অভিযানে উদ্ধার মাদকের সামগ্রী। এখনো চালু হয়নি পিঙ্ক কার্ড, মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা আগের মতোই বহাল। এবার আসছে বিস্তারিত সংবাদে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধূপগুড়ির বিদ্যাশ্রম দিব্যজ্যোতি বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ মল্লিককে লক্ষ্য করে ডিম ছোঁড়ার অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সোমবার রাত্রিবেলায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে তিনি বলেছেন, সোমবার বিকেলবেলায় স্কুল ছুটির পর বাড়ি ফেরার সময় কয়েক যুবক বাইকে করে তার পিছু নেয়। ধূপগুড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় পৌঁছতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। তিনি অভিযুক্তদের ধাওয়া করলে তারা ঘোষপাড়া মোড়ের দিকে চম্পট দেয়। ঘটনার পর অন্যান্য শিক্ষকদের সঙ্গে সুদীপ মল্লিক ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার দাবি, স্কুলের মাঠের জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে পরিকল্পিতভাবে ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার আগেই কয়েকজন যুবক স্কুলের বাইরে ঘোরাফেরা করছিল এবং সহকর্মীরা তাকে সতর্কও করেছিলেন। প্রধান শিক্ষকের দাবি, অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে তিনি শনাক্ত করতে পেরেছেন। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। শিক্ষকদের এভাবে অপমান করা হলে সমাজের জন্য তা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার তীব্র নিন্দা জানান স্কুলের অন্যান্য শিক্ষকরা। আজকে হঠাৎ করে বুঝতে পারছি না, যখন আমাদের স্কুল এই 3:45টার দিকে আমাদের সেন্সাসের কাজে টিচাররা যখন বেরিয়ে গেল, তারপরে আমি স্কুলে কাজ করছিলাম, তখনই হঠাৎ করে বাইরের থেকে একজন ফোন করে আমাকে জানায় যে শুভাকাঙ্ক্ষী যে স্যার এরকম কিছু ছেলে পেলে হয়েছে, আপনাকে ধরবে এরকম কথা বলছে। তা আমি বললাম তাই নাকি? তো শুনে আমি তেমন গুরুত্ব দিই না, এগুলো আবার কেন হবে। তো পরবর্তীতে যখন আমার এক কলিগ আসলেন স্কুলে, তখন তাকে বললাম বলে তাই নাকি, সে এবার বাইরে গিয়ে দেখলো হ্যাঁ কিছু ছেলে পেলে স্কুল থেকে দূরে যে রাস্তায় আমি যাই সেই রাস্তায় দাঁড়িয়ে আছে। তা এরকম একটা বিষয়ের পরে আমার আরেক কলিগ আসলেন, সে শোনার পরে বললো স্যার আমি দেখে, সে বললো হ্যাঁ স্যার তাহলে এগুলো অ্যাভয়েড স্যার বাড়ি চলে যান। আমি বললাম না, আমরা রাস্তায় প্রতিদিনই আমাদের এদিক দিয়ে আসতে হবে শিক্ষা দিতে আমাদের টিচারদের। এটা কোন ধরনের পরিবেশ বা কেন, কারণটা কি? যদি কিছু বিষয় থাকে তাহলে তারা স্কুলে আসুক। স্কুলে এখন আমাদের বিভিন্ন টিচাররা রয়েছে, যেহেতু ম্যানেজিং কমিটি, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, আদার্স অভিভাবকরা রয়েছে, তারা এইভাবে একটা আতঙ্ক করার চেষ্টা করছে। তা সে বললো স্যার ছাড়েন, আপনার শরীরটাও ভালো না, আপনি অন্য রাস্তা দিয়ে চলে যান। তা আমার একটা আত্মীয় বাড়ির সেখানে যাওয়ার দরকার ছিল, আমি সেদিক দিয়েই যাচ্ছিলাম। তারপরে আবার চিন্তা করলাম শরীরটাও ভালো লাগছে, বাড়ি চলে যাই। তা আমি সোজা আমাদের স্কুল থেকে বেরিয়ে কলেজের দিকে যে রাস্তাটা, সেই রাস্তা ধরে আমি বাড়ি ফিরছিলাম। হঠাৎ করে আমি কিছু যাওয়ার পরে হঠাৎ করে পিছনে বেশ কিছু বাইক আসে। আমি তখন খুব সন্দেহান হয়ে পড়লাম যে কোন জগতে বসবাস করছি। তারপরে আমি যখন ক্রস করে কলেজের দিক দিয়ে হসপিটাল গেট পার হলাম, হঠাৎ করে দিকে পেছন থেকে ধীপ ধাপ কিছু ঢিল পড়লো। ঢিল পড়ার সঙ্গে আমি তো হকচকিয়ে গেলাম। আমি তার সঙ্গে এই দাঁড়া বলে সে যখন দাঁড়ালো না, আমি তার কিছু ধাওয়া করলাম এবং হঠাৎ করে আমি অ্যাক্সিডেন্টের মতো হয়ে গিয়েছিলাম। তারপর তারা এসে ঘোষপাড়ার মধ্যে পালিয়ে গেছেন, তার পিছনে তারা 3-4টা বাইক চলে গেল। তাদেরকে চিহ্নিত করতে পেরেছে নাকি? এবার তাদেরকে চিহ্নিত করতে পেরেছি, মানে যে মেরেছে তাকে তো পিছন থেকে বুঝতে পারিনি, তাকে দেখলে আমি বুঝতে পারবো। কিন্তু পরবর্তী বাইকে যারা গিয়েছে তাদের বেশ কয়েকজনকে আমি চিনি। কিন্তু যেহেতু তারা আমাদের ছাত্রসম, তাই আমি থানায় এসেছি। আমি জাস্ট একটা প্রশাসন ইন্টিমেশনটা দিলাম, কাল স্কুলে যাব, সমস্ত শিক্ষকদের নিয়ে বসবো। এখনো কিছু শিক্ষক আছে। কি মনে করছেন এই কারণে এই আক্রমণ? পরে আমি ওই এরিয়াতে ফোন করে আমি অভিভাবকদের জানালাম বিষয়টা। কারণটা যেটা কিছুই না, আমাদের বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখবেন গ্রামীণ স্কুল হিসাবে ধূপগুড়িতে মনে হয় না আমাদের স্কুল নিয়ে কোনো সেই ধরনের বিষয়টা আছে। যে বিষয়টা হয়ে আছে, একটা জমি একটা জমি স্কুলের মাঠের জমি অন্য নামে রেকর্ড ছিল, সেই জমিটা স্কুলের নামে রেকর্ড হয়েছে। সেটাই বোধহয় একটা প্রতিহিংসা একটা বিষয় বোধহয় ঘটছে আমার মনে হচ্ছে, এবং সেটারই হয়তো একটা প্রতিফলন তাদের মধ্যে মানসিকতা এসছে। এবং তাদের ভাবা উচিত যে এই শিক্ষকদের যদি এভাবে আতঙ্কগ্রস্ত অপমানিত করে, তাহলে শিক্ষকরা যাবে কোথায়, সমাজটা যাবে কোথায়? অমিত বণিকের রিপোর্ট।
এখনও চালু হয়নি পিঙ্ক কার্ড। মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা আগের মতোই বহাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মহলে একটি গুজব ছড়িয়ে পড়েছিল যে মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত পরিষেবা বন্ধ হয়ে গেছে এবং এর পরিবর্তে পিঙ্ক কার্ড চালু হয়েছে। এমনও বলা হচ্ছিল যে সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করতে বাধ্যতামূলকভাবে পিঙ্ক কার্ড দেখাতে হবে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়ো। জলপাইগুড়ির এনবিএসটিসি বাস টার্মিনালে খোঁজ নিয়ে দেখা গেছে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা আগের মতোই চালু রয়েছে। এই বিষয়ে কোনো নতুন সরকারি নির্দেশিকা জারি হয়নি। উল্লেখ্য, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা চালু করা হয়েছিল। সম্প্রতি এই পরিষেবা বন্ধ হওয়া ও পিঙ্ক কার্ড বাধ্যতামূলক হওয়ার গুজব ছড়িয়ে পড়লেও সরকারি নোটিশ এবং পরিষেবা গ্রহণকারী মহিলাদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে যে বর্তমানে আগের নিয়মেই বিনামূল্যে বাস পরিষেবা মিলছে। এই খবরে স্বস্তি প্রকাশ করেছেন বহু মহিলা যাত্রী। তাদের বক্তব্য, গুজবে কান না দিয়ে সরকারি ঘোষণা ও নির্ভরযোগ্য তথ্যের ওপরেই বিশ্বাস করা উচিত। বললাম যে একটা লোডশিট দেখিয়ে আধার দিলাম। মানে আগে যা নিয়ম ছিল তাই হ্যাঁ, কি দেখালেন আপনি? আমি আধার কার্ড দেখালাম। মানে টিকিট এখনো মিলছে হ্যাঁ, বিনামূল্যে? হ্যাঁ, কতটা খুশি আপনারা এখন পর্যন্ত? খুব খুশি। কোথায় যাবেন আপনি? আমি শিলিগুড়ি যাবো। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। মুখ্যমন্ত্রীর কাছে নালিশের পর নড়েচড়ে বসল পুলিশ। জলপাইগুড়িতে রাতভর অভিযানে উদ্ধার হলো মাদক সামগ্রী। এলাকায় দীর্ঘদিন ধরে চলা মাদক কারবারের অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানান স্থানীয় যুবকরা। সেই অভিযোগের পরে নড়েচড়ে বসল পুলিশ। সোমবার রাত্রে জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি এলাকায় কোতোয়ালি থানার পুলিশ রাতভর অভিযান চালিয়ে বেশ কিছু মাদক দ্রব্য উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছিল। গত 27 তারিখ জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে জলপাইগুড়ি শহরে মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে গত 27 তারিখ জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে জলপাইগুড়ি শহরে মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে এলাকার যুবকরা বিষয়টি তুলে ধরেন। অভিযোগ শোনার পরেই মুখ্যমন্ত্রী দ্রুত ব্যবস্থার আশ্বাস দেন। সেই আশ্বাসের পরেই সোমবার রাত্রে ইন্দিরা কলোনিতে বিশেষ অভিযান চলে। যদিও সেখানে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে বেশ কিছু নেশার সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভবিষ্যতেও নিয়মিত এই ধরনের অভিযান চলবে, যাতে এলাকায় মাদক কারবার সম্পূর্ণ বন্ধ করা যায়। অবশ্যই তো আমরা তো আমাদের চোখের সামনে অনেক সময় পড়ে, কিন্তু আইনটাকে তো আমরা হাতে তুলে নিতে পারি না, কেন না হলে পরে আইনি আমার ঘাড়ে চাপবে এসে। তার জন্য প্রশাসনের কাছে খুবই অনুরোধ, যেটা যেখানে প্রশাসনের কাছে যেখানে ইনফরমেশন আছে সেগুলো একদম ঘুরিয়ে দিক। আমরা সাধারণ মানুষ এটার পক্ষে আছি। টানা মুষলধারে বৃষ্টিতে জলমগ্ন জলপাইগুড়ি শহর, ভোগান্তিতে সাধারণ মানুষ। টানা প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলা মুষলধারে বৃষ্টিতে মঙ্গলবার বিকেলে জলমগ্ন হয়ে পড়ে জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা। প্রবল বর্ষণের জেরে ডিবিসি রোড, কদমতলা, মহামায়াপাড়া, পান্ডাপাড়া সহ শহরের বিভিন্ন এলাকায় হাঁটু সমান জল জমে যায়। ফলে ছাত্রছাত্রী, অফিসগামী মানুষ এবং সাধারণ পথচারীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়। হঠাৎ ভারী বৃষ্টির কারণে রাস্তার পাশের নিকাশি নালা উপচে জল রাস্তায় উঠে আসে। অল্প সময় অতিরিক্ত বৃষ্টিপাত হওয়ায় বিভিন্ন এলাকায় জল জমে যান চলাচলেও কিছু সময়ের জন্য ব্যাহত হয়। তবে বৃষ্টির তীব্রতা কমতেই ধীরে ধীরে জমে থাকা জল নামতে শুরু করে। শহরের বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নিকাশি ব্যবস্থা না থাকা এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না করার ফলেই প্রতি বর্ষায় সামান্য ভারী বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়। তাদের দাবি, স্থায়ী জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং নিয়মিত ড্রেন পরিষ্কারের উদ্যোগ নিলে এই সমস্যার অনেকটাই সমাধান সম্ভব। আর কি বলবো, ড্রেনে যে অবস্থা, পরিষ্কার হয় না ড্রেনে। কতটা জল? কতটা? অনেকটা জল, দেখতে পাচ্ছেন কতটা জল। একেবারে হাটের উপরে জল চলে আসে। জল চলে ডিবিসি রোডে এই অবস্থা। একেবারে শহরে তো প্রাণকেন্দ্র এটা। হ্যাঁ, শহরে এই অবস্থা কি বলবেন? কাকে দায়ী করছেন এর জন্য? হ্যাঁ, তো অবশ্যই দায়িত্ব। কাকে দায়ী করছেন? জলপাইগুড়ি যে জলের শহর, সেটা আমরা আজকের এই মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টার বৃষ্টিতে যা পরিণতি হয়েছে শহরের অবস্থা,
আর শহরের যা ড্রেন এবং শহরের যা খালবিল কোনো দিনও পরিষ্কার করা হয় না। মিউনিসিপ্যালিটির গাড়ি শুধু ওপর দিয়ে যায় আর আসে। মানুষ দেখানো কাজ শুধু রাতের বেলা কয়েকটা চায়ের কাপ, কয়েকটা নোংরা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু যে ড্রেন, যে আসল আমাদের ড্রেনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার যা মানে দুর্দশা, সেটা আজকের আমাদের এই বৃষ্টির সামান্যতম বৃষ্টিতেই আমাদের আজকে এই জলপাইগুড়ি শহর দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি অবস্থা। একেবারে জলে মানে জলে জলাকার। এই জীবনে আমরা ফার্স্ট দেখলাম কমার্স কলেজের সামনে যে এই রকম জল হয়, মানে 1 হাঁটু জল, আপনারা দেখতেই পাচ্ছেন নিজেরা। একেবারেই তো শহরের প্রাণকেন্দ্র এই ডিবিসি রোড বলাই যায় আমরা। অবশ্যই সেই এবং প্রাণকেন্দ্রের এই অবস্থা, কি বলবেন, কাকে দায়ী করছেন? পুরোপুরিভাবে মিউনিসিপ্যালিটি, মানে পুরোপুরি মিউনিসিপ্যালিটি এর জন্য মানে 100% দায়ী। কারণ তারা ড্রেনেজের কোনো ব্যবস্থা করেনি, ড্রেন করে রাখছে, কিন্তু ড্রেনের যে ময়লাটা, সেই ময়লাকে যে উঠাতে হবে, ময়লাকে পরিষ্কার করতে হবে, সেই অবস্থায় মিউনিসিপ্যালিটি আজকে নেই। মিউনিসিপ্যালিটির অবস্থা দুর্দশা। আর ভোগান্তি ভুগছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ এত পরিমাণ ভোগান, সেটা আপনারা নিজেরাই সচক্ষে দেখতে পাচ্ছেন। জলপাইগুড়িতে আশাকর্মী রুম্পা মণ্ডলের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে সিআইটিউর স্মারকলিপি আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তারা। বাঁকুড়ার আশাকর্মী রুম্পা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তি এবং তার পরিবারের উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মঙ্গলবার আন্দোলনে নামল পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন সিআইটিউ সম্মিলিত। একই সঙ্গে আশাকর্মীদের উপরে অতিরিক্ত কাজের চাপ কমানোর দাবিতে জলপাইগুড়ি জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে স্মারকলিপি জমা দেওয়া হয়। ইউনিয়নের জলপাইগুড়ি জেলা সম্পাদিকা চুমকি দাস অভিযোগ করেন, বাঁকুড়ার শালতোরার বিধায়িকা চন্দনা বাউরি প্রকাশ্যে কর্মরত আশাকর্মী রুম্পাকে অপমান করেন এবং চাকরি চুরির মিথ্যে অভিযোগ তুলে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেন। তার দাবি, এই মানসিক আর সামাজিক হেনস্থার জেরেই ৩রা অগস্ট রুম্পা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যু হয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে ইউনিয়ন। সংগঠনের আরও অভিযোগ, নিয়মিত কাজের পাশাপাশি আয়ুষ্মান ভারতের কেওয়াইসি সহ একাধিক নতুন ডিজিটাল কাজের অতিরিক্ত চাপ আশাকর্মীদের ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। দুর্বল নেটওয়ার্ক, প্রযুক্তিগত সমস্যার মধ্যেও প্রত্যেক দিন এই কাজ করতে গিয়ে কর্মীদের তীব্র মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে। ইউনিয়নের দাবিগুলির মধ্যে আছে রুম্পা মণ্ডলের মৃত্যুর দ্রুত আর নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত বিধায়িকা চন্দনা বাউরির গ্রেপ্তারি, মৃতের পরিবারকে 1 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ, পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি, আশা কর্মীদের ওপরে অতিরিক্ত কাজের চাপ কমানো। এদিনের কর্মসূচিতে ইউনিয়নের পক্ষ থেকে নিহার বেগম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। আমাদের এক সহকর্মী রুম্পা মণ্ডল, তার এক বিধায়িকার অপমানের জন্য সেখানে তার পরের দিন সেই জনসমক্ষে অপমান করেন এবং তার প্রতিবাদে সেই আমাদের এখানে আসা, কারণ রুম্পা মণ্ডল মেয়েটি ঠিক সেই দিনই তার মারা যায়, কিন্তু তার সঠিক তদন্ত এখনো হয়নি। আমরা সেই উক্ত বিধায়িকার শাস্তির দাবিতে আমাদের আজকের এখানে আসা। আমরা এই বিষয় নিয়ে আজকে আইসি স্যারকে আমরা পেলাম না, ওনার সঙ্গে আমরা পরবর্তীতে আমরা তার কাছ থেকে এখান থেকে নিয়ে গেলাম তারিখ, সেই তারিখ অনুযায়ী আমরা পুনরায় আসবো, যতদিন পর্যন্ত রুম্পা মণ্ডলের মৃত্যু সঠিক তদন্ত এবং তার মৃত্যুর জন্য কী কারণ সেটা পূর্ণাঙ্গভাবে আমাদেরকে জানানো না হচ্ছে এবং বিধায়কের এই ধরনের আচরণে তিনি জনসম্মুখে ক্ষমা চাচ্ছেন না বা প্রশাসনিকভাবে তাকে কোনো রকম শাস্তি না দেওয়া হচ্ছে, আমাদের এ লড়াই চলবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। ভারী বৃষ্টিতেও জলপাইগুড়িতে মিড ডে মিল কর্মীদের বিক্ষোভ, বিডিওকে স্মারকলিপি। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে মঙ্গলবার জলপাইগুড়ি সদর বিডিও দফতরে একাধিক দাবি দাওয়া নিয়ে বিক্ষোভে সামিল হলেন মিড ডে মিল কর্মীরা। সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে আয়োজিত এই কর্মসূচিতে সরকারি স্বীকৃতি, সম্মানজনক বেতন, 12 মাসের বেতন, উৎসবে বোনাস, শিশুদের রান্না ও খাবারের উপযুক্ত পরিকাঠামো, স্বনির্ভর গোষ্ঠীর ঋণ মুকুব এবং রাজনৈতিক চাপমুক্ত পরিবেশের দাবি তোলা হয়। এছাড়াও আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, মিড ডে মিল পরিচালনার দায়িত্ব কোনো বৃহৎ সংস্থার হাতে তুলে দেওয়া যাবে না।
কর্মসূচি শুরুর আগেই প্রবল বৃষ্টি শুরু হলেও বিক্ষোভ অব্যাহত থাকে। পরে জলপাইগুড়ি সদর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন আন্দোলনকারীরা। জেলা সম্পাদিকা গৌরী অধিকারী বলেন, মিড ডে মিল কর্মীদের কাজ কোনোভাবেই বেসরকারি বা বৃহৎ সংস্থার হাতে তুলে দেওয়া উচিত নয়। তার অভিযোগ, সরকার একদিকে নতুন কর্মসংস্থান তৈরি করতে পারছে না, অন্যদিকে বর্তমান কর্মীদের কাজ কেড়ে নেওয়ার চেষ্টা করছে। তিনি মিড ডে মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি এবং সম্মানজনক বেতন নিশ্চিত করারও দাবি জানান। আমাদের 6 দফা দাবি নিয়ে আমরা এখানে আসছি। প্রথম দফা হচ্ছে আমাদের যে স্বনির্ভর গোষ্ঠীর কাছে যে রান্নার কাজটা, সেই রান্নার কাজটা যেন অন্য সংস্থার হাতে না যায়, সেটা যেন স্বনির্ভর গোষ্ঠীর কাছেই থাকে, এটা আমরা আজকে ভিডিওর কাছে জানাবো। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে মিড ডে মিল কর্মীরা রান্না করে সেখানে পরিশ্রুত পানীয় জল, মহলবাহিত পানীয় জল এবং বিদ্যুৎ এবং ফ্যানের ব্যবস্থা করতে হবে। আর সরকারিভাবে সুলভ মূল্যে জ্বালানির ব্যবস্থা করতে হবে। আর আমরা যে মিড ডে মিল কর্মীরা 12 মাসের জায়গায় আমরা 10 মাসের ভাতা পাই, সেই 10 মাস থেকে আমরা 12 মাসের ভাতাই চাই। আমাদের 12 মাসের ভাতা লাগবে, এটা আমাদের দাবি। এবং আমরা যে এত কাজ করি, সারা বছর ধরে কাজ করি, সেখানে আমাদের কোনো বোনাস নাই। আমরা বোনাসের দাবি করতেছি, আমাদের মিড ডে মিল কর্মীরা যেন বোনাস পায়। এবং আরেকটা হচ্ছে সরকারি স্বীকৃতি। এতদিন ধরে আমরা কাজ করতেছি, 2005 সাল থেকে আমরা কাজ করতেছি, কিন্তু এখনও আমাদের সরকারি স্বীকৃতি মেলে না। আমরা যাতে সরকারি স্বীকৃতি পাই, সেটা আমরা সরকারের এবং ভিডিওর কাছ থেকে আমরা সরকারের কাছে আবেদন রাখবো। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বৃষ্টির ঝাপটায় ভেঙে পড়ল বুড়ো শিশু গাছ। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ালো শহর জলপাইগুড়ি। টানা বৃষ্টি ও প্রবল ঝোড়ো হাওয়ার জেরে মঙ্গলবার বিকেলে জলপাইগুড়ি শহরের পাঞ্চাপাড়া এলাকার বউবাজার সড়কে একটি বহু বছরের পুরনো শিশু গাছ আচমকাই ভেঙে পড়ে। গাছটি রাস্তার ধারে থাকা একাধিক দোকানের উপর ভেঙে পড়ায় দোকানগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ঘটনাস্থলে ভিড় থাকা সত্ত্বেও কপাল জোরে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। স্থানীয়দের দাবি, বিকেলের দিকে হঠাৎ দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়তেই বিকট শব্দে গাছটি উপড়ে পড়ে। মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাছের বিশাল ডালপালা রাস্তার উপর ছড়িয়ে পড়ায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। গাছটি ভেঙে পড়ার সময় বিদ্যুতের তারও ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে পাঞ্চাপাড়া ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। অন্যদিকে প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় রাস্তা থেকে গাছ সরানোর উদ্যোগ নেওয়া হয়, যাতে দ্রুত যান চলাচল স্বাভাবিক করা যায়। স্থানীয় ব্যবসায়ীরা জানান, হঠাৎ গাছ ভেঙে পড়ায় কয়েকটি দোকানের চাল, সাইনবোর্ড ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি। এই ঘটনার পর শহরের বিভিন্ন এলাকায় থাকা পুরনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলির স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, বর্ষাকালে এ ধরনের পুরনো গাছ বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে, তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া উচিত। কি আপনার এখানে একটা দোকান ছিল, কি আমার ফাস্টফুডে ছিল ব্যবসা, চা রুটি ফুটি বিক্রি হতো। এখন যা হচ্ছে অবস্থা, ভাগ্যিস হচ্ছে এটা সকালবেলা হলে পরে হয়তো অনেক লোক আহত হইতো। আপনার দোকানের অবস্থা কি রয়েছে? হ্যাঁ, আপনার দোকানটা কি অবস্থা? আমার দোকান এই তো দেখতেছেন, এই যে এখন আমি দিন আনি দিন খাই, এখন কিভাবে কি হবে উপরবেলা যায় না। অর্থনৈতিক অবস্থা সেরকম না। বলছি যে তখন কি দোকানে ছিলেন আপনি? না, আমি তখন ভাত খেতে গেছি। এটা খুব সম্ভবত যখন বৃষ্টিটা শুরু হয়, তখন এই যে বিদ্যুতের শব্দটা যখন হলো, এই গাছটা 3 ধাপে আর কি এটা হিলছে গাছ।
চালাচ্ছেন? হ্যাঁ 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 কত বছর হবে বয়স? এইটা মিনিমাম 100। এই গাছটা যদি কেন এই গাছটা হচ্ছে শিশু গাছ, তো এটা আগাছা দিয়ে গাছটাকে দুর্বল দেশে করে গাছটাকে যদি একটু ছাইটে দিত তাহলে আমারও এই দুরবস্থা হতো না, সাধারণ মানুষেরও দুর্দশাটা হতো। কি হয়েছে এখানে? তো ওই তারের উপরে 11,000 হাই টেনশন এসটি আর এলটি তার মিলিয়ে গাছ পড়েছে। আচ্ছা, কি গাছ ছিল এটা? তো কি গাছ যে ছিল, শিশু গাছ। কি কারণে পড়লো এটা? এটা বৃষ্টির কারণে গোড়া নরম হয়ে গেছিল, অনেক বয়স হয়েছিল গাছটা। শতাব্দী প্রাচীন গাছ? হ্যাঁ, শতাব্দী প্রাচীন, মিনিমাম 150 বছর হবে গাছটা পড়ে গেছে। কারো কোনো ক্ষয়ক্ষতি বা কোনো? কারো ওরকম ক্ষয়ক্ষতি হয়নি, সাইডে একটা দোকান ছিল, ছোট পানের দোকান, ওটারই ক্ষতি হয়েছে। নাহলে তো অনেক বড় ঘটনা ঘটতে পারতো। হ্যাঁ, সে তো ঘটতে পারতোই, কিন্তু কারো হয়নি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ধূপগুড়িতে প্রধান শিক্ষককে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, থানায় অভিযোগ। মুখ্যমন্ত্রীর কাছে নালিশের পর নড়ে চড়ে বসল পুলিশ, জলপাইগুড়িতে রাতভর অভিযানে উদ্ধার মাদকের সামগ্রী। এখনো চালু হয়নি পিঙ্ক কার্ড, মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা আগের মতোই বহাল। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।